হ্যালো স্টুডেন্টস, আজকের আমি তোমাদেরকে সিম্পল হারমোনিক মোশনের পার্ট 10টা করাচ্ছি। এই পার্টে করাবো যে সরল দোলগতির বেশ কিছু উদাহরণ। যেমন তোমাদের অনেক আগে আইআইটি 78 আর জেইতে 90-তে একটা কোশ্চেন পড়েছিল। কোশ্চেনটা হলো, একটা ভারহীন তার রয়েছে, তারটার দৈর্ঘ্য হলো এল। ওকে, এখন তারের ঠিক তলায় একটা এম ভরের বস্তু চাপিয়ে দেওয়া হয়েছে। তাহলে এম ভরের বস্তু চাপিয়ে দিলে এর ওজন কাজ করবে কোন দিকে? নিচের দিকে। তার ফলে তারটা একটু বাড়বে। সাপোজ বাড়লো কত? x0 ধরে নিলাম। এইবারে কোশ্চেনে বলা আছে যে ভরটা যুক্ত করার পর যদি সামান্য টেনে ছেড়ে দিই, সামান্য বাহ্যিক বল প্রয়োগ করে টেনে যদি ছেড়ে দেওয়া হয়, তাহলে প্রমাণ করো তারটা সরল দোলগতিতে আন্দোলিত হবে। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে, প্রুভ করতে হবে। তো কি করে করব? প্রথমে দেখো, এই কনসেপ্টে যখনই আসবে যে কোনো ভারহীন তার আছে, তলায় একটা ওজন চাপিয়ে দেওয়া হলো, সামান্য একটু দৈর্ঘ্য বাড়লো, মানে এটা স্থিতিস্থাপকতার একটা ব্যাপার। তাহলে স্থিতিস্থাপকতা ব্যাপার যদি হয়ে থাকে, তাহলে ইয়ং গুণাঙ্ক আসবে। তাহলে ইয়ং গুণাঙ্ক মানে আমরা কি জানি? বল বাই ক্ষেত্রফল। তাহলে এখানকার একটা প্রাথমিক ক্ষেত্রফল অবশ্যই আছে তাদের। তাহলে প্রাথমিক ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু এ। ওকে, তো এক্ষেত্রে ওজন বাই এরিয়া ডিভাইডেড বাই বিকৃতি, অনুদৈর্ঘ্য বিকৃতি। অনুদৈর্ঘ্য বিকৃতি কত হবে? যতটা বেড়েছে দৈর্ঘ্য ডিভাইডেড বাই এল। তো তাই যদি হয়ে থাকে, তাহলে ইয়ং গুণাঙ্ক ইজ ইকুয়াল টু mg বাই a ইন্টু x0, ওপরে চলে আসছে এল। তাহলে এখানে mg কতটা ওয়েট চাপানো হয়েছে বা তারের উপর কতটা বল অ্যাপ্লাই হচ্ছে, বলের পরিমাণ আসছে কত? ওয়াই এ বাই এল ইন্টু x0। ওয়াই এ x0 বাই এল। তাহলে এই পরিমাণ বল তারের ওপর প্রযুক্ত হয়েছে। এইবার আমরা করলাম কি, এই তারটাকে সামান্য একটু টেনে, তাহলে ওজন তো ছিলই, তাহলে এক্সট্রা একটা বাহ্যিক বল অ্যাপ্লাই করা হয়েছে। তাহলে এটা হলো বাহ্যিক বল। তাহলে বাহ্যিক বল অ্যাপ্লাই করা হয়েছে, তাহলে তারের দৈর্ঘ্য কতটা হয়েছে বর্তমানে? x প্লাস x0। আগে তো x0 ছিলই, x প্লাস x0। এইবার তারের ভেতরে এই বরাবর একটা অতিরিক্ত টানের উদ্ভব হবে। তাহলে আগে যদি t0 থাকে, তাহলে এখন টান কত আসবে? t প্লাস t0, মানে এই অতিরিক্ত ফোর্সের উদ্ভব হয়েছে। আমি এই টানটা দিচ্ছি না, আগের যে টানটা ছিল সেটা ফালতু লাগবে না, দরকার নেই। তাহলে এই টানের উদ্ভব হয়েছে, ঠিক আছে? তাহলে আমি তো টেনে এটাকে ধরে রাখছি না, আমি টেনে কি করছি? টেনে জাস্ট ছেড়ে দিচ্ছি। তাহলে এটাকে টেনে জাস্ট যদি ছেড়ে দিই, তাহলে বাহ্যিক বল 0, মানে বাহ্যিক বল অপসারিত হলো। তাহলে এই টানটাই এই বস্তুটাকে ওপরের দিকে তুলবে। এই টানটাই বস্তুটাকে ওপরের দিকে তুলবে, বাট ওজন কোন দিকে কাজ করেছে? নিচের দিকে। তাহলে ওজন যদি নিচের দিকে কাজ করে, এই টানের বিরুদ্ধে এই বলটা কাজ করবে, বাধা দেবে। তাহলে তাই যদি হয়ে থাকে, তাহলে প্রত্যানয়নকারী
বল এম এ ইজ ইকুয়াল টু মাইনাস, প্রত্যানয়নকারী বল এলেই মাইনাস আসে, জানো আগের ক্লাসগুলো দেখেছো। তাহলে প্রত্যানয়নকারী বল এম এ ইজ ইকুয়াল টু কি লেখা যায়, টি মাইনাস এম জি। দেখে রাখো, এম এ ইজ ইকুয়াল টু কি লেখা যায়, টি মাইনাস এম জি। ওকে, তো বাহ্যিক বলটা কত ছিল সেটা তো আমাকে জানতে হবে, কারণ বাহ্যিক বল যা ক্যাপিটাল টি তাই, যত ফোর্স অ্যাপ্লাই করবো ভেতরে তত ফোর্স তৈরি হবে। তাহলে বাহ্যিক বলটা কত ছিল প্রথমে আগে দেখা যায়। তাহলে বাহ্যিক বল এই একই ব্যাপারটাই হবে, দেখো এটা যদি ফোর্স হয়, এটা যদি mg ইজ ইকুয়াল টু ওয়াই এ এক্স জিরো বাই এল হয়, তাহলে বাহ্যিক বল কত হবে, ওয়াই এ এল ইন্টু এক্স প্লাস এক্স জিরো, কারণ দৈর্ঘ্য বেড়েছিল কত, এক্স প্লাস এক্স জিরো। এখন বাহ্যিক বল যেই অপসারিত হবে, এটাই কিন্তু আবার টি, টি ইজ ইকুয়াল টু দিস। এবার যেই বাহ্যিক বল অপসারিত হবে, প্রত্যানয়নকারী বল ওকে ব্যাক করাবে। তাহলে প্রত্যানয়নকারী বল কত, এম এ ইজ ইকুয়াল টু মাইনাস, টি এর ভ্যালুটা পুট করে দেবো, টি এর ভ্যালুটা কত, ওয়াই এ এল ইন্টু এক্স প্লাস এক্স জিরো মাইনাস ওয়াই এ এল ইন্টু এক্স জিরো। দেখে নাও, এই এমজির ভ্যালুটাকে পুট করে দিলাম। তাহলে ওয়াই এ এল কমন চলে যাচ্ছে, ওয়াই এ বাই এল কমন চলে গেল, এক্স জিরো কেটে গেল, পড়ে রইল এ। তাহলে এটাই হলো প্রত্যানয়নকারী বল। তাহলে লক্ষ্য করো, প্রত্যানয়নকারী বলকে তুমি ডাইরেক্টও লিখতে পারতে, এত কিছু খাটার কোনো দরকারই ছিল না। যতটা বাড়াচ্ছি, দেখো যতটা বাড়াচ্ছি, আগে ছিল তো এক্স জিরো, তাহলে বৃদ্ধি হয়েছে কত, বৃদ্ধি হয়েছে এক্স, ঠিক আছে। তারের বর্তমান দৈর্ঘ্য কিন্তু এক্স প্লাস এক্স জিরো, কিন্তু তারের দৈর্ঘ্য বৃদ্ধি হচ্ছে, তো এটা বৃদ্ধি। তাহলে বৃদ্ধি যদি এই হয়ে থাকে, তাহলে প্রত্যানয়নকারী বল কত, ওয়াই এ এল ইন্টু বৃদ্ধি, ঠিক আছে। তাহলে এটাই হলো প্রত্যানয়নকারী বল। তাহলে প্রত্যানয়নকারী যদি বল এটা হয়ে থাকে, তাহলে প্রত্যানয়নকারী ত্বরণ কত, প্রত্যানয়নকারী ত্বরণ, তাহলে এ ইজ ইকুয়াল টু মাইনাস ওয়াই এ বাই এম এল, সরি এম এল ইন্টু এক্স। এই প্রত্যেক কটা জিনিস কনস্ট্যান্ট, দেখে নাও, ওয়াই এ এম এল প্রত্যেক কটা জিনিসই কনস্ট্যান্ট, ইয়ং গুণাঙ্ক তো আর চেঞ্জ হবে না। যে ওয়েটটা চাপিয়েছি তার ভর ধ্রুবক। আচ্ছা, প্রাথমিক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ ধ্রুবক, আর তারের প্রাথমিক লেন্থ ধ্রুবক, তাহলে কি লিখতে পারি, এ প্রপোর্শনাল টু মাইনাস এক্স। অর্থাৎ ত্বরণ সরণের সঙ্গে সমানুপাতিক, বিপরীতমুখী, অর্থাৎ এই বরাবর তার ওপর নিচে আপ ডাউন করছে। ওকে, এই অবস্থায় আমরা যদি দেখি ওমেগা স্কোয়ার, কারণ ওমেগা স্কোয়ার একটা ধ্রুবক, তাহলে এই ধ্রুবকটার সঙ্গে সমান ওয়াই এ বাই এম এল। ওকে, তাহলে ওমেগা যদি এটা হয়ে থাকে, তাহলে কম্পাঙ্ক বার করতে পারো, পর্যায়কালও বার করতে পারো। তো এখানে কোশ্চেনে যা ছিল সেটা হলো কম্পাঙ্ককে বার করতে হয়েছিল। তাহলে 2 পাই এন এর হোল স্কোয়ার সমান ওয়াই এ বাই এম এল। তাহলে এন কত আসবে, 1/2 পাই রুট ওভার ওয়াই এ বাই এম এল। ব্যাস, তাহলে এটাই হয়ে গেল এই তারের ফ্রিকোয়েন্সি। তাহলে এটা পড়েছিল IIT 78 এবং JEE 90-তে পড়েছিল। এইবার আমরা আর একটা নতুন জিনিস শিখব। নতুন জিনিসটা হলো, দেখবে তোমাদের বইতে এক্সারসাইজের অনেক অঙ্ক দেওয়া আছে, ঠিক আছে। ব্যাপারটা শিখে নিলে অঙ্ক নিজেরাই করতে পারবে। তো প্রথমে দেখো, এইটা হলো ত্বরণ।
তরলের ঘনত্ব কত? তরলের ঘনত্ব রো, ঘনত্ব রো। এখন এই তরলের মধ্যে আমরা একটা কাঠের ব্লক বা কাঠের চোঙকে ভাসিয়ে রেখেছি। মনে করো কাঠের চোঙটা এরকম ভাবে ভাসছে, ডুবছেও না উঠছেও না, এই অবস্থায় সাম্যাবস্থায় আছে। তাহলে আমি এটাকে লিখে দিচ্ছি, এটা সাম্যাবস্থায়, সাম্যাবস্থায়। তাহলে সাম্যাবস্থায় যদি থাকে তাহলে ওজন কাজ করবে কোন দিকে? W ইজ ইকুয়াল টু mg, নিচের দিকে। এইবারে যতটা ডুবে আছে সেই ডুবে থাকা অংশের অপসারিত, মানে ডুবে থাকা অংশের তরল অপসারিত হবে, মানে ডুবে আছে এই অংশটা, তাহলে এই অংশের তরল অপসারিত হয়েছে, মানে এই বরাবর ওপরে কি কাজ করেছে? ফোর্স অফ বয়ান্সি, মানে প্লবতা বা প্লবক বল, প্লবক বল। তাহলে এই বরাবর একটা ফোর্স কাজ করেছে। তো তাই যদি হয়ে থাকে, এখান থেকে আমরা বলতে পারি FB ইজ ইকুয়াল টু mg। ঠিক আছে, অর্থাৎ এই প্লবক বল ওজনকে ব্যালেন্স করে রয়েছে, যেহেতু এটা সাম্যাবস্থায় রয়েছে। ঠিক আছে, তাহলে প্লবতা মানে কি? যতটুকুনি ডুবে আছে। তো কতটুকুনি ডুবে আছে মনে করে নাও, x0 ডুবে আছে। ঠিক আছে, x0 ডুবে আছে। আর এখানকার এরিয়া সাপোজ ধরো a, তাহলে প্লবতা মানে কি লেখা যায়? v ইন্টু রো ইন্টু জি। আর এটার ভর কত? mg আর ইন্টু জি, জি জি কেটে গেল, তাহলে ভর এলো কত? v রো ইন্টু জি, সরি জি নেই, m সমান v ইন্টু রো। আচ্ছা, এই ভিটা কি? অবশ্যই যেটুকুনি ডুবে আছে তার আয়তন, অ্যাকচুয়ালি অপসারিত তরলের আয়তন, কিন্তু অপসারিত তরলটা হয়েছে কার দিয়ে? বস্তুর ডুবে থাকা অংশ দিয়ে। তাহলে তার আয়তন হলো স্মল ভি। এবারে ভি মানে কি লেখা যায়? এরিয়া ইন্টু x0 ইন্টু রো, এরিয়া ইন্টু x0 ইন্টু রো। তাহলে এটাই হবে এই বস্তুটার ভর। এইবার আমি যদি একে ওপর থেকে সামান্য বল প্রয়োগ করে চেপে ছেড়ে দিই, ধরো এই এলো, তাহলে এক্সট্রা কতটা ডুবছে? এক্সট্রা কতটা ডুবছে? এটাই এক্সট্রা, এক্স ডুবেছে এক্স। তো একটু আগে যে তারের অঙ্কটা করালাম বা তারের থিওরিটা যেটা করালাম, মনে করে দেখো, বলেছিলাম কি যতটা এক্সট্রা হবে সেটাই হবে প্রত্যানয়নকারী বল, মানে যতটা এক্সট্রা নিচে নামছে সেই এক্সট্রা নিচে নামার জন্য প্রত্যানয়নকারী বল সেটাই কাজ করবে। অর্থাৎ এখানে x0 কোনো ফাংশন নেই, x0 আদৌ কোনো ফাংশন নেই। তাহলে ওপর থেকে কিন্তু একটা বাহ্যিক বল প্রয়োগ করা হয়েছে, চেপে দিয়েছি, দিয়ে ছেড়ে দিয়েছি। যেই ছেড়ে দেবো তাহলে এই অতিরিক্ত প্লবতা তাহলে আমি এখানে লিখলাম, অতিরিক্ত প্লবতাটা দিচ্ছে কোন অংশটা? এইটা, এটাই হলো অতিরিক্ত প্লবতা। অতিরিক্ত প্লবতা, ওই অতিরিক্ত প্লবতাটাই বস্তুকে ওপরের দিকে ঠেলে তুলে দেবে যখন বাহ্যিক বল অপসারিত হবে। ঠিক আগের তারের অঙ্গের মতো বা তারের থিওরিটার মতো করে ভাবো। তাহলে অতিরিক্ত প্লবতা, তাহলে অতিরিক্ত প্লবতা FB ড্যাশ ধরলাম, অতিরিক্ত প্লবতা FB ড্যাশ মানে কি ফর্মুলা? যতটা ডুবে আছে তার আয়তন, তাহলে Vx, এই x ডুবে আছে বলে Vx ইন্টু রো ইন্টু জি। ঠিক আছে, তাহলে Vx মানে কি লেখা যায়? A ইন্টু এক্স
ইন্টু রো ইন্টু জি। এই হলো অতিরিক্ত প্লবতা। তাহলে এটাই প্রত্যানয়নকারী বল হিসেবে ক্রিয়া করবে। তাহলে প্রত্যানয়নকারী বল কত? প্রত্যানয়নকারী বল MA is equal to minus AB dashed। প্রত্যানয়নকারী বল is equal to MA into MA সমান minus FB dashed। FB dash মানে আমরা কি লিখতে পারি? AX rho G। তাহলে এটাই হলো প্রত্যানয়নকারী বল। নিচে জায়গা নেই, ওপরে করছি। তাহলে প্রত্যানয়নকারী ত্বরণ কত? প্রত্যানয়নকারী ত্বরণ কত? প্রত্যানয়নকারী ত্বরণ আসছে কত? মাইনাস A rho G ডিভাইডেড বাই M ইন্টু X। তাহলে A মাইনাস স্মল a সমান A মাইনাস A rho G বাই M এর ভ্যালুটাকে পুট করতে পারো। M এর ভ্যালুটাকে পুট করলে A x0 রো, দেখে নাও, A x0 রো ইন্টু কত? X। তাহলে রো কাটলো, এরিয়া কাটলো, তাহলে A সমান কত আসবে? মাইনাস G বাই x0 ইন্টু X। দেখো, তাহলে x0 এর এই ভ্যালুটা কনস্ট্যান্ট, কারণ মানে তরলের মধ্যে এই বস্তুটা এইভাবেই ভাসতে চায়, এইভাবেই ভাসতে চায়। তাহলে A সমান মাইনাস G বাই x0। তাহলে x0টা কি? একটা ফিক্সড কনস্ট্যান্ট রাশি, আর G তো অভিকর্ষজ ত্বরণ ওই স্থানে, এটা তো স্থির রাশি হবেই। তাহলে এখান থেকে আমি বলতে পারি A প্রপোর্শনাল টু মাইনাস x, যেখানে G বাই x0 কনস্ট্যান্ট, G বাই x0 কনস্ট্যান্ট। তাহলে তাই যদি হয়ে থাকে তাহলে নিশ্চয়ই ওমেগা স্কোয়ার সমান কত আসবে? G বাই x0। তাহলে এখান থেকে 2 পাই বাই t এর হোল স্কোয়ার, তাহলে G বাই x0, তাহলে t কত আসবে? 2 পাই রুট ওভার x0 বাই G। তাহলে এটাই হলো, এই চোঙটাকে চেপে ছেড়ে দিলে চোঙটা এই বরাবর আন্দোলিত হবে, সরল দোলগতিতে আন্দোলিত হবে, এবং তার পর্যায়কালের সূত্র দাঁড়াচ্ছে কত? t is equal to 2 পাই x0 বাই G। এইবারে দেখো, তোমাদেরকে যদি x0 এর কোনো ভ্যালু দেয়া থাকে, 10 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার, যে কোনো ভ্যালু যদি দেয়া থাকে, আমি এখানটা বসিয়ে দেব আর জির ভ্যালু বসাবো, দিলেই পর্যায়কাল পেয়ে যাবো। ঠিক আছে? আচ্ছা, আরেকবার বলছি, এই যে অতিরিক্ত প্লবতাটাই কিন্তু প্রত্যানয়নকারী বল হিসেবে কাজ করবে। এটা কিন্তু আমি একটু ডাইরেক্ট করে দিয়েছি, ঠিক আছে? কারণ এইটুকুনি x0 ছিল, তাহলে প্রযুক্ত বলটা দুটো প্লবতার যোগফল, একটা এইটা আর একটা অতিরিক্ত, ঠিক আছে? দুটো প্লবতার যোগফল, এই যতটা x0 রয়েছে সেটার জন্য আর এই অতিরিক্তটার জন্য। এবারে বাহ্যিক বল অপসারিত করলে একে ঠেলে তুলবে, তাহলে কে ঠেলে তুলবে? এই দুটো প্লবতাই ওকে ঠেলে তুলবে, আর ওজন একে বাধা দেবে, অর্থাৎ ঠিক আগের যে তারের অঙ্কটা করালাম তার মতো ওজন বাধা দেবে, বিয়োগ দিলেই এই অতিরিক্ত প্লবতাটাই পাওয়া যাবে। এটাই দেখবে শর্ট প্রসেস। ওকে, আচ্ছা, এখন প্লবতা দিয়ে তোমাদেরকে একটা অঙ্ক করাচ্ছি, 860 পৃষ্ঠায়, নতুন বইয়ের 860 পৃষ্ঠায় 27 দাগের অঙ্ক, সেট টু 27। অঙ্কটা কি বলেছে একবার বলে দিই। রো ঘনত্বের একটি চোঙাকৃতি কর্কের, ঠিক আছে, রো ঘনত্বের চোঙাকৃতি কর্কের ভূমির ক্ষেত্রফল A, উচ্চতা H, কর্কটির ρ1 ঘনত্বের একটি তরলে ভাসছে। খেয়াল করো, গোটা চোঙের হাইট কিন্তু দেওয়া আছে। তাহলে এই হলো তরল, এইখানটায় চোঙটা ভাসছে, গোটা কিন্তু চোঙের হাইট দেওয়া আছে।
চোঙের ঘনত্ব দেওয়া আছে কত? চোঙের ঘনত্ব দেওয়া আছে রো। আর যে তরলের মধ্যে ডোবানো আছে তার ঘনত্ব রো ওয়ান। তাহলে এটা হলো তরলের ঘনত্ব, আর এটা হলো চোঙের ঘনত্ব। চোঙের ঘনত্ব, ঠিক আছে? এই অবস্থায় তারপরে কি করা হয়েছে? কর্কটিকে তরলের মধ্যে সামান্য ডুবিয়ে ছেড়ে দিয়ে কম্পিত হয়, পর্যায়কাল কত? আচ্ছা, তাহলে প্রথমে আগে এখান থেকে আমরা বার করব এমজি, আর ওপরে কাজ করছে প্লবক বল। তাহলে এমজি ইজ ইকুয়াল টু এফবি। এমজি ইজ ইকুয়াল টু এফবি। এফবি মানে কি লেখা যায়? ভি মানে যতটা ডুবে আছে, ভি ইন্টু রো ইন্টু জি। রো তো হবে না, রো ওয়ান, তরলের ঘনত্ব কেটে গেল। লক্ষ্য করো, মাস সমান ভলিউম ইন্টু ডেনসিটি, ঠিক আগের অঙ্কটার মতো। এইবারে আমি যদি একে চেপে যদি ছেড়ে দিই, তাহলে একটু আগেই শেখালাম যে অতিরিক্ত প্লবতায় মানে যতটা যতটা ডুবছে সেই এক্সট্রা ডোবার জন্য যতটা তরল অপসারিত হচ্ছে সেই তরলই ওকে ঠেলে ওপরের দিকে তুলবে, মানে ওটাই হবে প্রত্যানয়নকারী বল। তাহলে প্রত্যানয়নকারী বল MA ইজ ইকুয়াল টু মাইনাস অতিরিক্ত প্লবতা, মানে এক্সেস বয়ান্সি। তাহলে এক্সেস যে বয়ান্সিটা কাজ করছে সেটা কতটা? আমি ধরে নিলাম এফবি ড্যাশ। এটাকে এফবি ধরেছিলাম, দেখো এখন নতুন অতিরিক্ত প্লবতা মানে এইটুকুনি অংশের জন্য এফবি ড্যাশ কোন দিকে কাজ করছে? ওপরের দিকে। এই এফবি ড্যাশ ইজ ইকুয়াল টু কত লেখা যায়? ভিএক্স। ধরো এক্স ডুবে আছে মানে অতিরিক্ত এক্স ডুবে আছে, তাহলে ভিএক্স ইন্টু রো ওয়ান ইন্টু জি। ভিএক্স ইন্টু রো ওয়ান ইন্টু জি। এই অবস্থায় মাইনাস ভিএক্স মানে কত লেখা যায়? তাহলে এরিয়া ইন্টু এক্স, এখানকার তলায় এরিয়া, এই অংশের এরিয়া ইন্টু এক্স ইন্টু রো ওয়ান ইন্টু জি হলো। তাহলে প্রত্যানয়নকারী বল এসে গেল। তাহলে প্রত্যানয়নকারী ত্বরণ কত? এইখানটা লিখছি, প্রত্যানয়নকারী ত্বরণ কত? মাইনাস এ রো ওয়ান জি বাই এম ইন্টু এক্স, ঠিক আছে? তাহলে বস্তুর ভর তো কনস্ট্যান্ট, তাহলে বস্তুর ভর যদি কনস্ট্যান্ট হয়ে যায় তাহলে এই গোটা রাশিটাই ধ্রুবক। তাহলে এখান থেকে লিখতে পারি এ প্রপোর্শনাল টু মাইনাস এক্স। ত্বরণ সরণের সঙ্গে সমানুপাতিক, ঋণাত্মক চিহ্ন বোঝায় বিপরীতমুখী, মানে সরল দোলগতিতে ওপর নিচ হবে। এইবারে ওমেগা স্কোয়ার সমান আমরা কি লিখতে পারি? ওমেগা স্কোয়ার সমান লিখতে পারি এ রো ওয়ান জি বাই এম। তাহলে ওমেগা স্কোয়ার সমান এ রো ওয়ান জি বাই মাস, কার মাস? এইটা। তাহলে ভলিউম ইন্টু রো ওয়ান, দেখে না? তাহলে ভলিউম ইন্টু রো ওয়ান। তাহলে রো ওয়ান কেটে গেল। তার আগে বলি, এটা একটু মুছছি। লক্ষ্য করো, ওমেগা স্কোয়ার সমান এ রো ওয়ান তো কেটে যাচ্ছে, তাহলে এরিয়া ইন্টু জি বাই ভলিউম, যতটা ডুবে ছিল প্রাথমিক অবস্থায়, যতটা ডুবে ছিল, ঠিক আছে, তার ভলিউম ইজ ইকুয়াল টু কি লেখা যায়? এরিয়া ইন্টু এক্স জিরো। আচ্ছা, এইখানটায় আর একটা কথা বলি,
এখানটায় কিন্তু আদৌ এই ব্যাপারটা কাজে লাগছে না। কারণ কেন কাজে লাগছে না? কারণ গোটা চোঙটার হাইট দেওয়া আছে, গোটা চোঙের হাইট দেওয়া আছে। ঠিক আছে, অঙ্কটা কিন্তু এরকমই। আমার যদি এই হাইটটা দেওয়া থাকতো, যতটা ডুবে আছে এই হাইটটা যদি দেওয়া থাকতো, তাহলে কিন্তু আমি প্রাথমিক অবস্থায় প্লবতাটা বার করতাম, সেখান থেকে আমি ভরটা বার করতাম। কিন্তু এখানে আমার আদৌ প্লবতার এই ব্যাপারটা কাজে লাগছে না। কেন লাগছে না? আমার গোটা চোঙ দেওয়া আছে, তাহলে চোঙের ভর, চোঙের ভর, ভর মানে কি লেখা যায়? আয়তন, চোঙের আয়তন ইন্টু চোঙের ঘনত্ব। এই কারণে চোঙের ঘনত্বটা দেওয়া আছে। চোঙের আয়তন মানে কত? এরিয়া ইন্টু এইচ ইন্টু রো। দেখে নাও, এটা চোঙের ভর। তাহলে এই চোঙের ভরটাকে বসিয়ে দাও। তাহলে চোঙের ভর এই, দেখে নাও। আচ্ছা, তাহলে তাহলে এটা কিন্তু গোটা চোঙেরই ভর, যেটা প্লবতা দিয়ে বেরোচ্ছে না, গোটা চোঙের হাইট দেওয়া আছে। তাহলে এই ভরটাকে এরকমভাবে লেখা যাবে না, এই ভরটাকে এইভাবে লেখা যাবে না। এই পর্যন্ত এরকম থাক, ঠিক আছে? তাহলে এটাকে যদি থাকে, তাহলে ওমেগা স্কোয়ার সমান তাহলে কত আসছে? এ রো ওয়ান জি বাই এম। তাহলে একটা রো ওয়ান থেকে যাবে, রো ওয়ান থেকে যাবে। ওই কারণেই রো ওয়ানটা দেওয়া, এই যে রো ওয়ান থেকে গেল। তাহলে এ জি রো ওয়ান বাই এ এইচ রো, এ কাটলো। তাহলে ওমেগা মানে কি লেখা যায়? 2π/t এর হোল স্কোয়ার সমান জি ইন্টু রো ওয়ান বাই এইচ রো। তাহলে এখান থেকে টি কত? 2π√এইচ রো বাই জি রো ওয়ান বা রো ওয়ান জি। দেখো উত্তরটা, হ্যাঁ উত্তরটা মিলে গেছে। তাহলে টি ইজ ইকুয়াল টু 2π√এইচ রো বাই জি রো ওয়ান বা রো ওয়ান জি। তাহলে এটাই হলো উত্তর। ফের বলছি, আমরা প্রথমে যেটা ভর ধরেছিলাম প্লবতা দিয়ে বার করেছিলাম, প্লবতা দিয়ে। কিন্তু প্লবতা দিয়ে বার করতে গেলে তরলের মধ্যে কতটা আছে সেটা জানাটা প্রয়োজন। কিন্তু এখানে তো তরলের মধ্যে তো নেই, গোটা চোঙের হাইট দেওয়া। তাহলে গোটা চোঙের যদি হাইট দেওয়া, আমি প্লবতা থেকে বস্তুর ভর বার করার কোনো প্রয়োজনই নেই। গোটা চোঙের ভর ইকুয়াল টু চোঙের আয়তন, চোঙের ঘনত্ব। আয়তন মানে হলো এরিয়া ইন্টু গোটা এইচ ইন্টু রো, সেটাকে নিয়েই ওখানে বসিয়ে দিয়েছি। ঠিক আছে, তাহলে এই হলো ব্যাপার। এইবার আমরা 11-এর পরীক্ষায় দুবার পড়েছে এরকম একটা জিনিস করাচ্ছি। বলছে একটা টেবিলের ওপর একটা অবতল আকৃতির দর্পণ রয়েছে, একটা মসৃণ দর্পণ। এই দর্পণের ওপরে একটা বস্তুকে যদি এখানে বসাই, বস্তুটা সাম্যাবস্থায় থাকবে। এটা সেন্টার, এই অবতল দর্পণের এটা সেন্টার। আর এই বরাবর এটা হলো ব্যাসার্ধ আর, মানে অবতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ হলো আর। তাহলে এই অবস্থায় এখানে কাজ করছে কি এমজি, খুব ক্ষুদ্র একটা বস্তু, কিন্তু ছোট্ট একটা বস্তু। আর এই বরাবর কাজ করবে কি নর্মাল রিয়াকশন। ওকে, এইবার বস্তুটাকে নিয়ে আমরা একটু দূরে সরিয়ে দিয়েছি, সামান্য দূরে, একটু দূরে সরিয়ে দিয়েছি। তাহলে এখান থেকে এই কোণটা কত? এই কোণটা হলো খুব ক্ষুদ্র কোণ থিটা। কারণ আমরা জানি থিটা লেস দেন 4 ডিগ্রি হলে তবেই কিন্তু সরল দোলক গতি হিসেবে ধরা হবে। তাহলে এই গেল, এখান থেকে এই দূরত্বটা হলো এক্স, খুব ক্ষুদ্র বৃত্তচাপ,
প্রায় আমরা এটাকে স্ট্রেট লাইন ধরবো। এই যে আমরা এটাকে বক্র দেখতে পাচ্ছি, 4 ডিগ্রি হলে এটা আর বক্র থাকবে না, প্রায় স্ট্রেট লাইন ধরবো। এই বরাবর কাজ করছে এমজি, ওপরের দিকে কাজ করছে নর্মাল রিয়াকশন, এই দিকে কাজ করছে কে এমজি কস থিটা, আর এই বরাবর কে কাজ করছে এমজি সাইন থিটা। তাহলে কে বস্তুকে ফিরিয়ে আনবে? আমরা যদি এই ছোট্ট বস্তুকে এখানে নিয়ে গিয়ে দাঁড় করিয়ে ছেড়ে দিই, এই জায়গাটায় নিয়ে ধরে নিয়ে গিয়ে ছেড়ে দিলাম, যেই ছেড়ে দেবো তাহলে নর্মাল রিয়াকশান এমজি কস থিটাকে ব্যালেন্স করবে, কারণ এখানে তো কোনো বেগ থাকছে না, কিন্তু প্রত্যানয়নকারী ত্বরণ থাকবে যেটা এইটা কাজ করবে। তাহলে প্রত্যানয়নকারী ত্বরণের আগে প্রত্যানয়নকারী বল কত? প্রত্যানয়নকারী বল এম এ ইজ ইকুয়াল টু কি লেখা যায়? মাইনাস এমজি সাইন থিটা। তাহলে এটা হলো প্রত্যানয়নকারী বল। তাহলে প্রত্যানয়নকারী ত্বরণ কত? মাইনাস জি সাইন থিটা। থিটা হলো 4 ডিগ্রির কম, তাহলে থিটা টেন্স টু 0, তাহলে সাইন থিটা টেন্স টু কি হবে? থিটা। তাহলে মাইনাস জি থিটা, জি ইন্টু থিটা কোণ মানে কি লেখা যায়? চাপ বাই ব্যাসার্ধ। তাহলে চাপ কত? এক্স বাই ব্যাসার্ধ আর। তাহলে মাইনাস জি বাই আর ইন্টু এক্স। এক্ষেত্রে তো ব্যাসার্ধ আর বদলাবেই না, ব্যাসার্ধ আর কনস্ট্যান্ট, জিও কনস্ট্যান্ট। তাহলে এ প্রপোর্শনাল টু মাইনাস এক্স। তাহলে প্রমাণিত হলো যে এই ক্ষুদ্র বস্তুটা এর ভেতরে সরল দোলগতিতে আন্দোলিত হবে। যেখানে ওমেগা স্কোয়ার সমান আমরা কি লিখতে পারি? জি বাই আর। ওমেগা মানে কি লিখতে পারি? 2 পাই বাই টি এর হোল স্কোয়ার, 2 পাই বাই টি এর হোল স্কোয়ার সমান জি বাই আর। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? টি ইজ ইকুয়াল টু 2 পাই রুট ওভার আর বাই জি। টি ইজ ইকুয়াল টু 2 পাই রুট ওভার আর বাই জি। তাহলে এটাই হলো তোমার সরল দোলগতির ক্ষেত্রে পর্যায়কাল। ওকে, আচ্ছা, এইবারে আমরা আর একটা নতুন জিনিস শিখব। নতুন জিনিস বলতে আমরা স্প্রিং পড়েছি ঠিক আগের এপিসোডে, সম্ভবত 8 বা 9 আছে, একটু দেখে নেবে। এই হলো স্প্রিং। তো এই স্প্রিংয়ের আদৌ কোনো ভর নেই। স্প্রিংয়ের তলায় একটা এম ভরের ব্লক বা কোনো বস্তুকে ঝুলিয়ে দিয়েছি, এবং তার জন্য এর পর্যায়কালের সূত্র কিন্তু আগে আমরা শিখেছি, সেটা আর বলছি না, সেটা একটু দেখে নেবে। তাহলে সূত্র কি হয়? টি ইজ ইকুয়াল টু 2 পাই রুট ওভার এম বাই কে। এটা আমরা পড়েছি। ওকে, এখন আমি যদি এই জায়গাটায় এই একটা স্প্রিং রাখলাম, আর একটা স্প্রিং রাখলাম, রেখে যদি এই বস্তুটাকে ঝুলিয়ে দিই, তাহলে এই স্প্রিং দুটো কি সমবায় রয়েছে? এই স্প্রিং দুটো শ্রেণী সমবায় রয়েছে। এই স্প্রিং দুটো শ্রেণী সমবায় রয়েছে। এটা কিন্তু আমরা স্থিতিস্থাপকতাতে অলরেডি পড়েছি। শ্রেণী সমবায় থাকলে তুল্য বল ধ্রুবক কি হয় না হয় সবই পড়েছি। তাহলে এখানকার পর্যায়কাল কত আসবে? তাহলে টি ড্যাশ ইজ ইকুয়াল টু 2 পাই রুট ওভার এম বাই কে ড্যাশ। কে ড্যাশটা হলো এই দুজনের বল ধ্রুবকের তুল্য বল ধ্রুবক। মনে করে দেখো আমরা স্থিতিস্থাপকতা যেটা পড়েছিলাম, তাহলে কে ড্যাশটাই হলো এই দুটো যে বল ধ্রুবক তার তুল্য বল ধ্রুবক। তাহলে শ্রেণীতে থাকলে কি হয়? শ্রেণীতে থাকলে
শ্রেণীতে থাকলে তুল্য বল ধ্রুবক 1/k ড্যাশ ইজ ইকুয়াল টু 1/k1 প্লাস 1/k2। একদমই রোধের থিওরি, ঠিক আছে, রোধের সমান্তরাল, কিন্তু এটা স্প্রিংয়ের শ্রেণী। তাহলে তাই যদি হয়ে থাকে তাহলে 1/k প্লাস 1/k, কারণ দুটো সমান, দ্যাট ইজ ইকুয়াল টু 2/k। তাহলে k ড্যাশ ইজ ইকুয়াল টু কত আসবে, k/2। k ড্যাশ ইজ ইকুয়াল টু আসবে কত, k/2। তাহলে t ড্যাশ ইজ ইকুয়াল টু কত আসবে, 2π√m/k/2, মানে 2m/k। তাহলে এটাই হয়ে গেল শ্রেণী সমবায়ে থাকাকালীন পর্যায়কাল। লক্ষ্য করো এখানে একটা স্প্রিং, এ একটা স্প্রিং, এখানটায় একটা ওয়েট চাপানো আছে, এই ওয়েটটাই চাপানো আছে। তাহলে এটা k1, এটা k2, k1 সমান কত, k, k2 সমান k। তাহলে এই জায়গাটার কি সমবায় রয়েছে, এটা অবশ্যই সমান্তরাল সমবায় রয়েছে। তাহলে বর্তমানে পর্যায়কাল টি ডবল ড্যাশ ইজ ইকুয়াল টু 2π√n/k ডবল ড্যাশ। কে ডবল ড্যাশটা কি, এদের তুল্য বল ধ্রুবক। তাহলে স্থিতিস্থাপকতাতে আমরা পড়েছি তুল্য বল ধ্রুবক হলে কি হয়, k1 প্লাস k2, দ্যাট ইজ ইকুয়াল টু কত, 2k। তাহলে k ডবল ড্যাশ ইজ ইকুয়াল টু আমরা কত পাচ্ছি, k ডবল ড্যাশ সমান পাচ্ছি 2k। তাহলে 2k যদি হয়ে থাকে তাহলে t ডবল ড্যাশ ইজ ইকুয়াল টু কত পাচ্ছি, 2π√m/2k। এই তাহলে লক্ষ্য করো প্রতি ক্ষেত্রে পর্যায়কাল আলাদা। এবারে তোমরা করে নেবে t is to t ড্যাশ is to t ডবল ড্যাশ, এটাও কিন্তু একটা অঙ্ক হয়ে গেল। t is to t ড্যাশ is to t ডবল ড্যাশ করলে একটা অনুপাত পেয়ে যাব, সেটাই হবে আনসার। তাহলে এইরকম ভাবে আমরা স্প্রিং এর বিভিন্ন জিনিস করতে পারি। ওকে, লক্ষ্য করো তোমাদের বইতে সেট 2 এর 28 দাগের একটা অঙ্ক আছে। সেট 2 এর 28 দাগের একটা অঙ্ক আছে। অঙ্কটা আমি করাচ্ছি, দেখো খুব ভালো অঙ্কের মধ্যে একটা ছবি দিয়ে দেওয়া আছে। ছবিটাকে জাস্ট একবার একটু আঁকবো। ছবিটা হলো এইখানটায় একটা স্প্রিং আছে যার বল ধ্রুবক হলো 4k, আর এখানটায় একটা বস্তু রাখা আছে, m ভরের বস্তু। m ভরের বস্তুর ভর দেয়া আছে 160 গ্রাম, 160 গ্রাম। আর তলায় এই জায়গাটায় একটা স্প্রিং দেওয়া, আবার এখানেও একটা স্প্রিং দেওয়া। এখানে দেওয়া আছে কত, 2k, এটাও হলো 2k। ওকে, এখন আমরা যদি এর ইকুইভ্যালেন্ট ছবিটাকে আঁকি, তাহলে এখানে কি আসছে, যেমন 4k, এখানে বস্তুটা যেমন আছে তেমন 160 গ্রাম। লক্ষ্য করো এদের দুজনের বদলে আমি এখানে একটাই স্প্রিং আঁকবো, দ্যাট ইজ ইকুয়াল টু, এটা কি অবশ্যই সমান্তরালে আছে। সমান্তরালে থাকা মানে কি 2k প্লাস 2k, দ্যাট ইজ ইকুয়াল টু 4k। তাহলে এখানটা কি হয়ে গেল, এই জায়গাটায় এদের দুজনের বদলে 4k। এইবারে এই বস্তুটার দুপাশে দুটো স্প্রিং, এটা কিন্তু আগের এপিসোডে আমরা থিওরিটা করেছি। কিরকম করেছিলাম, এই একটা স্প্রিং, এই ব্লক, এই একটা স্প্রিং। লক্ষ্য করো আমি যে কোনো একদিকে টেনে যদি ছেড়ে দিই তাহলে পর্যায়কাল হবে কত, t is equal to 2π
রুট ওভার এম বাই কে ওয়ান প্লাস কে টু। এদিকে যখন টেনে ছেড়ে দেবো এটা সংকুচিত হবে, এটা প্রসারিত হবে, আবার যেই ছেড়ে দেবো এ ব্যাক করবে, এটা সংকুচিত হবে, এটা প্রসারিত হবে, অর্থাৎ দুটো স্প্রিং এর ওপরই ফোর্স অ্যাক্ট হবে। ওকে, তাহলে এই অবস্থায় এই একই ব্যাপার, এই ছবিটা যা এটাও সেম, দেখে রাখো এটাও সেম। তাহলে এই কন্ডিশনে পর্যায়কাল কত আসবে এই অঙ্কটার ক্ষেত্রে? তাহলে 2 পাই, পর্যায়কাল না কম্পাঙ্ক চেয়েছে, দোলনকাল, পর্যায়কাল চেয়েছে। t ইজ ইকুয়াল টু 2 পাই রুট ওভার m বাই k1 প্লাস k2। তাহলে k1 প্লাস k2 মানে কত লিখতে পারি? 4k প্লাস 4k। তাহলে 2 পাই রুট ওভার m বাই 8k। দেখো, তাহলে 2 পাই রুট ওভার m, মাস কত দেওয়া আছে দেখো 160, তাহলে 160 গ্রাম বাই 8k। কে এর ভ্যালু দেওয়া আছে, কে এর ভ্যালু দেওয়া আছে 0.5, 0.5 মানে হাফ, তাহলে হাফ যদি হয়ে থাকে এখান থেকে এটা 4, এটা 4 4 16 মানে 40, তাহলে 2 পাই রুট ওভার 40, তাহলে এটাই হবে পর্যায়কাল। এবারে তোমরা এটাকে একটু ক্যালকুলেট করে নেবে, নিলেই পেয়ে যাবে। ওকে, দেখো দেখে নাও, 4 এই হয়ে গেল পর্যায়কাল। তাহলে এত সেকেন্ড, তাহলে এরকম একটা খুব ভালো অঙ্ক করলে। আচ্ছা, এইবার আমরা দেখব মহাকর্ষ থেকে সরল দোলগতির একটা ইম্পর্টেন্ট জিনিস রয়েছে। মহাকর্ষ থেকে কি বলা হচ্ছে যে এটা পৃথিবী, পৃথিবীর মধ্যে যদি একটা সুড়ঙ্গ কেটে দেওয়া যায়, অবশ্যই ব্যাস বরাবর, ব্যাস ছাড়াও করলেও হবে, যে ব্যাস বরাবরই সুড়ঙ্গ কাটতে হবে তার কোনো মানে নেই, সেটাও বলছি, আগে এটা দেখে নাও। তাহলে ব্যাস বরাবর একটা সুড়ঙ্গ কেটে দেওয়া হয়েছে। এইবার ভূপৃষ্ঠ থেকে কোনো একটা বস্তুকে যদি ছেড়ে দেওয়া যায়, বস্তুটা যখন এরম পজিশনে, বস্তুটা যখন এই পজিশনে কত দূরে রয়েছে, সেন্টার হতে x দূরে, তখন বস্তুটার ওপর অভিকর্ষজ বল কত, বস্তুটার ওপর কতটা ফোর্স অ্যাক্ট হচ্ছে, তাহলে কেন্দ্র থেকে কতটা দূরে রয়েছে, x দূরে। তাহলে এটা স্মল m ভরের বস্তু, ঠিক আছে, স্মল m ভরের বস্তু যদি হয়ে থাকে, তাহলে ক্যাপিটাল F ইজ ইকুয়াল টু G ক্যাপিটাল M স্মল m বাই x স্কোয়ার, ঠিক আছে। কিন্তু এক্ষেত্রে ক্যাপিটাল এমটা কিন্তু গোটা পৃথিবীর ভর নয়, এক্ষেত্রে এই গোলকটা কাজ করবে, এই অংশের ভর কাজ করবে, এটা মহাকর্ষতে তোমরা শিখেছো। তাহলে আমাদের লেখা উচিত, তাহলে সূত্র কিন্তু এটা, কিন্তু ক্যাপিটাল এমটা কিন্তু এক্ষেত্রে পৃথিবীর ভর আমরা ধরে নিই, নর্মালি ক্যাপিটাল এমটাকে আমরা পৃথিবীর ভর ধরে নিই, কিন্তু এই ক্ষেত্রে এটা পৃথিবীর ভর নয়। তাহলে আমাদের লেখা উচিত ক্যাপিটাল জি এম বাই এক্স স্কোয়ার ইন্টু এক্স ব্যাসার্ধের গোলকের ভর, এক্স ব্যাসার্ধের গোলকের ভর। তাহলে F ইজ ইকুয়াল টু জি এম বাই এক্স স্কোয়ার, ভর মানে কি লেখা যায়, আয়তন ইন্টু ঘনত্ব, মাস মানে কি লেখা যায়, আয়তন ইন্টু ঘনত্ব। কার আয়তন, এই অংশটার আয়তন ইন্টু ঘনত্ব।
তাহলে জি এম বাই এক্স স্কোয়ার আয়তন। এবার লক্ষ্য করো, আয়তন মানে আমরা কি লিখতে পারি, গোলক, 4/3 পাই এক্স কিউব ইন্টু রো। তাহলে কেটে গেল, তাহলে এখান থেকে কত আসবে, 4/3 পাই জি স্মল এম ইন্টু রো ইন্টু এক্স। দেখে নাও, 4/3 পাই 4/3 পাই জি স্মল এম রো ইন্টু এক্স, একটা এক্স থেকে যাবে। তাহলে এটাই হবে বস্তুটার ওপর কেন্দ্রাভিমুখী বল। এই বস্তুটার ওপরে একটা কেন্দ্রাভিমুখী বল কাজ করবে, এটা ওকে। এখন যেহেতু এটা কেন্দ্রের দিকে বল, তাহলে এই বলটাকে আমরা মাইনাস ধরতে পারি, আকর্ষণ বল সেন্টারের দিকে, তাহলে এই বলটাকে আমরা মাইনাস ধরতে পারি। অর্থাৎ এই বস্তুটা নিজে থেকে ওপরের দিকে যাবে না, কেন্দ্রের দিকে অটোমেটিক্যালি নেমে আসবে। তাই জন্যে আমরা এটাকে প্রত্যানয়নকারী বল হিসেবে ধরতে পারি। তাহলে প্রত্যানয়নকারী বল এম এ ইজ ইকুয়াল টু মাইনাস এটা 4/3 পাই জি এম রো ইন্টু এক্স। তাহলে এটাই হলো প্রত্যানয়নকারী বল। তাহলে প্রত্যানয়নকারী ত্বরণ কত হবে, -4/3 পাই জি ইন্টু এম তো কেটে যাচ্ছে, রো ইন্টু এক্স। তাহলে এটাই হবে প্রত্যানয়নকারী ত্বরণ। প্রত্যেক কটা জিনিসই ধ্রুবক, দেখে নাও, 4/3 পাই মহাকর্ষীয় ধ্রুবক, পৃথিবীর গড় ঘনত্ব, ঠিক আছে, এগুলো ধ্রুবক। তাহলে এটা যদি ধ্রুবক হয়ে থাকে, এ প্রপোর্শনাল টু কি লিখতে পারি, -x। মানে বোঝায় বস্তুটাকে যদি ভূপৃষ্ঠ থেকে যদি ছেড়ে দেওয়া যায়, বস্তুটা কিন্তু গিয়ে মানে কেন্দ্রে গিয়ে থেমে যাবে না, গতিজাড্যের জন্য কেন্দ্রকে অতিক্রম করে বেরিয়ে আসবে, আবার পৃথিবী তাকে আবার কেন্দ্রের দিকে টানবে, আবার গতিজাড্যের জন্য ওপরে চলে যাবে। তাহলে একবার নিচে আসবে, আবার ওপরে চলে যাবে, আবার নিচে আসবে, আবার ওপরে যাবে। তাহলে ত্বরণ সরণের সঙ্গে সমানুপাতিক, ঋণাত্মক চিহ্ন বোঝাবে বিপরীতমুখী। তাহলে জিনিসটা হবে কি, এর ভেতরে বস্তুটা ক্রমাগত যাতায়াত করবে। তাহলে এক্ষেত্রে ওমেগা স্কোয়ার সমান তাহলে কত, 4/3 পাই 0, ঠিক আছে, 4/3 পাই 0। আচ্ছা, এইবারে পৃথিবীর গড় ঘনত্বের সূত্রটা আমরা একটু বার করি। পৃথিবীর গড় ঘনত্ব মহাকর্ষের সব থেকে ইম্পর্টেন্ট সূত্র হলো জি ইজ ইকুয়াল টু জিএম বাই আর স্কোয়ার। খেয়াল করে, এই এমটা কিন্তু গোটা পৃথিবীর ভর, আমি প্রথমেই বলে দিয়েছি, এমটা হলো গোটা পৃথিবীর ভর, ওকে। তাহলে জি ইজ ইকুয়াল টু জি বাই আর স্কোয়ার ইন্টু গোটা পৃথিবীর ভর। ভর মানে কি লেখা যায়, 4/3 পাই বড় আর কিউব, মানে পৃথিবীর ব্যাসার্ধ কিউব ইন্টু রো। 4/3 পাই আর কিউব ইন্টু রো। তাহলে এটা কাটলো, তাহলে জি ইজ ইকুয়াল টু 4/3 পাই ক্যাপিটাল জি আর ইন্টু রো। তাহলে পৃথিবীর গড় ঘনত্ব কত, 3g/4 পাই জি আর। এটাই হলো পৃথিবীর গড় ঘনত্ব। এটা মহাকর্ষতে সম্ভবত মুখস্থ রাখতে হয়, কিছু যদি অঙ্ক টঙ্ক দেয় এটা একটু মুখস্থ রাখবে। আমার ছিল না, আমি এটাকে এরকম ভাবে বার করলাম। তো রোটাকে নিয়ে এখানে পুট করব, রোটাকে নিয়ে যেই এখানে পুট করব, ভেবে দেখো, তাহলে ওমেগা স্কোয়ার সমান কত, 4/3 পাই জি, রোটাকে যদি পুট করি 3g/4 পাই জি আর। তো এখান থেকে দেখো 4 পাই কাটে, ক্যাপিটাল জি কাটে,
3 কাটে, তাহলে ওমেগা স্কোয়ার সমান কত এলো জি বাই আর। এখানে করছি তাহলে ওমেগা মানে লেখা যায় 2π/t এর হোল স্কোয়ার সমান জি বাই আর। তাহলে টি কত 2π√r/g। অর্থাৎ দেখছো সেই একই রকম সব সূত্র এসে যাচ্ছে। t is equal to 2π√r/g, তাহলে t is equal to 2π√r, আর এর ভ্যালু কত 6400 ইন্টু 10⁻³ মানে পৃথিবীর ব্যাসার্ধ, আর জি এর ভ্যালু কত 9.8। এটা করলেই আমরা দেখব বস্তুটা এই ওপরের পৃষ্ঠ থেকে এই বিন্দুটা থেকে নিচে গেল, নিচে গিয়ে আবার ওপরে এলো, তার পর্যায়কাল দাঁড়াবে এটা। ঠিক আছে, এখান থেকে ছেড়ে দিলে এই যাবে, গিয়ে আবার ব্যাক করে তার সাম্যাবস্থা মানে এই জায়গাটা ফিরে আসবে, সাম্যাবস্থান বলবো না, এই জায়গাটা ফিরে আসবে, সেটাই হবে পর্যায়কালের সূত্র এটা। ঠিক আছে, তাহলে এইভাবে তোমরা এক্সারসাইজের অঙ্কগুলোকে করবে বা উদাহরণে যেগুলো আছে সেগুলোকে ট্রাই করবে। ওকে, আজকের এই পর্যন্ত, বাই।